আমি আজকের আলোচনা চন্দ্রচূড় বাবুকে দিয়ে শুরু করতে চাইব। চন্দ্রচূড় বাবু, আমি রাজনৈতিক বিষয়ে দোষারোপ পাল্টা দোষারোপ পরে আসবো, প্রথমে কারণ অনুসন্ধান করি। আমি আপনার থেকে প্রথম জানতে চাইব, যারা এই অনুষ্ঠান দেখছেন ধরে নিচ্ছি তারা কেউ কেউ ভুক্তভোগী, কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, কেউ ভাবছেন আমার বাড়িটা হেলে পড়বে কিনা, আবার এমনও অনেকে রয়েছেন যারা ভাবছিলেন ফ্ল্যাট কিনবো, কিন্তু এটা দেখার পর মনস্থির করেছেন আর ফ্ল্যাট কিনবো না। কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে ফ্ল্যাট কেনার আগে এই ধরনের সমস্যা এড়াতে কোন কোন জিনিসগুলোতে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন? ফ্ল্যাট কেনার আগে সবার আগে আমাদের যেটা দরকার, মানে যে কোনো এই টাইপের যে সম্পত্তি কেনা হয়, যেটাকে আমরা বলি ইমুভেবল প্রপার্টি, সেটা জমি হোক বাড়ি হোক যাই হোক, এই বাড়িগুলো মানে জমি বা বাড়ি যেহেতু কিনতে হয়, আমাদের দুটো জিনিসকে দেখতে হয়। একটা হচ্ছে ল এর ব্যাপার, যেখানে আমাদের মানে ল এর দিক থেকে একজন লয়ার আপনাকে বলবে যে কাগজপত্র সব ঠিক আছে কিনা। অনেক রকম কাগজপত্র থাকে, সেই সব কাগজপত্র টাইটেল থেকে শুরু করে, পর্চা থেকে শুরু করে, পিঠ দলিল থেকে শুরু করে এইসবগুলো তিনি দেখবেন। কিন্তু প্যারালালি আমাদের সবসময় উচিত যিনি কিনছেন তার তরফে একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা, যিনি তার টেকনিক্যাল যে পার্টটা, মানে বাড়িটার গঠনটা ঠিক হয়েছে কিনা, যে এই সব যে ব্যাপারগুলো সেইগুলো তিনি একটু গাইড করে দেবেন। তার মধ্যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে বাড়িটা স্যাংশন হয়েছে কিনা। স্যাংশনটা কনস্ট্রাকশনের আগে হয়, এবার যখন কনস্ট্রাকশন হচ্ছে বা হয়ে যাওয়ার পরে সেটার আমরা বলি কমপ্লিশন সার্টিফিকেট, সিসি, সেটা নিতে হয়। এবং যদি বাড়িটা করার সময় কোনো রকম ডিভিয়েশন থাকে সেটাও তখন ইনকর্পোরেট হয়ে যায়। অনেক সময় হয় কি, হয়তো 3টে ফ্ল্যাট ছিল সেটাকে 2টোতে কনভার্ট করা হয়েছে, বা 2টো ফ্ল্যাট ছিল 3টেতে কনভার্ট করা হয়েছে, এরকম অনেক রকম ডিভিয়েশন হয়। কোনো একটা হয়তো দেখা গেল যে রুমকে ছোট বড় করা হয়েছে, হয়তো বারান্দা ছিল না বারান্দা করা হয়েছে, এরকম কনস্ট্রাকশনের সময় অনেক সময় অনেক রকম ছোট বড় ডিভিয়েশন হয়। সেগুলোকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আপনি মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যেখান থেকে আপনি বাড়িটা করছেন তার থেকে আপনি কমপ্লিশন সার্টিফিকেট নিলেন, এবং সেইখানেও কিন্তু আপনার মানে কমপ্লিশন সার্টিফিকেট যখনই নিচ্ছেন তারপরেই কিন্তু আপনি বাড়িটায় থাকতে পারবেন। তাহলে আপনি প্রথমত দেখে নিলেন যে কাগজপত্রগুলো বৈধ আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে আপনার স্যাংশন প্ল্যান, তার সঙ্গে কমপ্লিশন সার্টিফিকেট, অকুপেন্সি সার্টিফিকেট, এগুলো সব আছে কিনা। এইবার ইঞ্জিনিয়ার যিনি, তিনি নিশ্চয়ই একটা বাড়িটাকে একটা ভিজুয়াল ইন্সপেকশন করবেন, এবং যদি উনি মনে করেন যে ভিজুয়াল ইন্সপেকশনের পরে বাড়িতে কোনো খুঁত দেখা দিচ্ছে, তখন কিন্তু উনি সাজেস্ট করতে পারেন বিভিন্ন রকম নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এখন করা হয়, যার মাধ্যমে আমরা বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করতে পারি। এবং এখন যেটা রেরা মানে লাগু হয়েছে একটা আইন, তার ফলে যেটা বলছে যে 5 বছরের মধ্যে যদি কোনো বাড়ির কোনো ডিফেক্ট ধরা পড়ে, সেই ডিফেক্টটা কিন্তু প্রমোটার লায়েবল থাকবে, তাকে ওটা রেকটিফাই করতে হবে। এবং আমি এরকম কাজও করেছি রিসেন্টলি, আমি নাম বলতে চাই না, কিন্তু সেখানে প্রমোটার কাজ করছেন, মানে এখন রেকটিফাই করছেন যে প্রবলেমগুলো আমরা ধরেছিলাম বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে, সেগুলো উনি করছেন। কাজেই আমি হঠাৎ করে একটা বিজ্ঞাপনের চমকে যদি গিয়ে আমি একটা প্রপার্টি কিনতে যাই এবং শুধু লয়ের ব্যাপারটাই দেখে নিলেন, কিন্তু বাকি যে জিনিসগুলো তিনি দেখলেন না, সেটা কিন্তু ভবিষ্যতে প্রবলেম করতে পারে। যেমন সয়েল টেস্ট থেকে শুরু করে জমিটা জলা জমি, শালি জমি, বাস্তু জমি কি জমি, সেগুলোকে চেক করে নেওয়া, তার আশেপাশে কতটা জায়গা, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে রাস্তা। না, আগে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে রেরা হওয়ার আগে বিশেষ করে প্রমোটাররা অনেক সময় কোনো কাগজপত্র হ্যান্ড ওভার করতো না। যারা কিনতে যাচ্ছে তাদের কাছে একমাত্র আর্কিটেকচারাল প্ল্যানটা দেওয়া হতো, কারণ ওটার উপরেই স্যাংশন প্ল্যানটা আছে এবং আর্কিটেকচারাল প্ল্যানের উপরে আপনার রেজিস্ট্রেশনটা হবে বলে। কিন্তু এখন রেরাতে যেটা সুবিধা হয়েছে, আপনার সবটাই আপলোড করতে হয়, স্ট্রাকচারাল প্ল্যান থেকে শুরু করে এভরিথিং, সয়েল টেস্ট রিপোর্ট থেকে সবকিছু আপলোড করবে। কাজে আপনি যদি চান যে আমি এগুলো দেখতে চাই, বা আপনার যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনি যদি ওখান থেকে দেখে নিতে চান, তার পক্ষে কিন্তু দেখাটা সম্ভব যে বাড়িটার এইসবগুলো, এই একেবারে এই পরিভাষায় বলা হয় সার্চিং। হ্যাঁ, এবং তিনি তার নলেজ থেকে দেখে নেবেন যে
এই বাড়িটা যখন স্যাংশন হয় তখন তো একটা নিয়ম মেনেই স্যাংশন হয়, স্যাংশন তো কখনো ইলিগাল জিনিসকে তো আর স্যাংশন হয় না, কাজে স্যাংশন হওয়ার মতো করে কিন্তু একটা এই প্ল্যান জমা অভিযোগ হয়েছে। তো উঠছে যে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তা ছোট, যে রাস্তায় একটা ফ্ল্যাট তৈরি হওয়ার বা G+4 G+6 এই ফ্ল্যাট তৈরি হওয়ার কথাই নয়, 3 ফুট 2.5 ফুট মানে একটা দমকলের গাড়ি ঢুকবে না, সেখানে দেখা যাচ্ছে পর পর লাইন দিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। এটাও তো হচ্ছে পুরসভার পারমিশন নিয়েই হচ্ছে। পুরসভার পারমিশন কিন্তু সেখানে দেওয়ার কথা না। এবার মানে গায়ের minimum জোরে কত ফুট জায়গা রাস্তা ছাড়তে হবে? গায়ের জোরি করে কেউ যদি পারমিশনের ব্যাপারটা করে থাকেন সেটা অন্য কথা, কিন্তু আমাদের প্রত্যেক কটা মানে বেঙ্গলকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে বেঙ্গল মিউনিসিপাল রুলস বলে একটা রুলস আছে, ম্যাক্সিমাম জায়গা কভার করে সেই রুলসটা বেঙ্গলের মধ্যে। আর কলকাতার জন্য আলাদা ক্যালকাটা কর্পোরেশনের একটা মানে বেঙ্গল আমাদের বিল্ডিং রুলস আছে ক্যালকাটা কর্পোরেশনের। তাছাড়া অন্যান্য যে কটা কর্পোরেশন আছে বা ইয়ে আছে তাদের নিজস্ব যেমন সোনারপুরের কিছু নিজস্ব রুলস আছে প্রত্যেক কটাই, মানে রাস্তা কিন্তু কতটা বেঙ্গল ন্যূনতম ছাড়ার নিয়ম? মিউনিসিপাল রুলস বা ক্যালকাটা কর্পোরেশনের যে রুলস আছে সেইটাকে ফলো করলে আমরা কিন্তু পাবো। এখন আমি জানি না, আমি একটা করে এনেছি, এটা যদি দেখানো সম্ভব হয় আমি একটু দেখাতে বলবো। হ্যাঁ, তাহলে এটা দর্শকরাও দেখতে পাবেন যে কতটুকুনি ছাড়ে। আমি এটা বলেও দিচ্ছি, কিন্তু এটা যদি দেখানো যায় একটু ইয়ে করে। মানে কেএমসি এলাকায় মিনিমাম এই ছাড়টা কিন্তু দরকার প্রত্যেক কটার ক্ষেত্রেই। বিল্ডিং প্ল্যানের বা পাশের ক্ষেত্রে এই ছাড়গুলো থাকলে সেই বিল্ডিংকে সুস্থ বা সবল বিল্ডিং বলে বলা যায়। আমি দুটো জিনিস আপনার থেকে একটু জানতে চাই। ছাড় থাকলেই সবল হলো না। হ্যাঁ, যিনি এই ছাড়গুলো দিলেন, দেওয়ার পরে তিনি যদি মেটেরিয়ালস খারাপ দিয়ে বাড়ি করেন, তার যা লোহা দেওয়ার কথা ছিল সেটা যদি না দেন, তার যে কোয়ালিটির কংক্রিট দেওয়া ছিল সেগুলো যদি না হয়, এবং যে ওয়ার্কম্যানশিপটা মিনিমাম থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আমি মানে ব্যাপারটা হচ্ছে আমি প্ল্যানটা একরকম ভাবে স্যাংশন করলাম আর কনস্ট্রাকশনের সময় সেই নিয়মগুলো মানলাম না। মানে একজন ভালো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কিন্তু বাড়িটা হওয়ার কথা না। আমি এখানে একটা স্পেসিফিক দুটো জিনিস আমি আপনার থেকে জানতে চাই চন্দ্রচূড় বাবু, যে দুটো জিনিস সবচেয়ে বেশি সমস্যা হয়। ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে যাওয়ার পর দেখা যায় ফ্ল্যাটে নানা রকম কনস্ট্রাকশনের সমস্যা ধরা পড়ছে, যেমন পলাস্তারা খসে পড়ছে, রং খসে পড়ছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে মানে এই এত বড় সমস্যা তৈরি হওয়ার আগে তারা কি করবেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়? আচ্ছা, এটা কি দর্শকরা যদি দেখে থাকেন, আমি কি আর এটাকে বলার দরকার আছে? এটা স্পেসিফিক্যালি আমরা অবশ্যই আলোচনা এক এক ক্ষেত্রে আসবোই, কারণ এগুলোই আসবে বেসিক্যালি আলোচনায় পর। হ্যাঁ, আমি যেটা বললাম যে কনস্ট্রাকশন করার সময় আমরা যে প্ল্যানটা মানে বেসিক্যালি আমি ক্যালকাটা কর্পোরেশনের হয়ে যদি কথাটা বলি, আমি যেহেতু ওখানকার এনলিস্টেড, আমাদের ক্যালকাটা কর্পোরেশনে যেমন LBS বলে একটা টার্মস আছে, লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার, একজন থাকবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমি দুটোতেই আছি, কেউ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেও সাইন করে। মানে আমরা যদি একটা কোনো বড় বাড়ি করতে যাই, সেখানে কিন্তু একজন LBS, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, যদি তার চেয়েও বড় বাড়ি হয় তাহলে একজন আর্কিটেক্ট, এতজনের কিন্তু একটা বাড়ির প্ল্যানে সই থাকবে, মানে থাকতেই হবে, এটা মাস্ট, নাহলে স্যাংশন হবে না। আচ্ছা, এইবার আমি কোনো একটা বাড়িকে স্যাংশন করলাম, স্যাংশন করার পরে এই যারা সই করেছেন প্ল্যানটায় তাদের লাইবেল শুধু প্ল্যানটার জন্য না, তাদেরকে কিন্তু প্রমোটারকে নিয়োগ করতে হবে বাড়িটা হওয়ার সময় দেখাশোনা করার জন্য। আচ্ছা, এখন এখানে যদি একটা গাফিলতি হয় যে আমি বাড়িটা করছি কিন্তু আমি তাদেরকে ডাকলাম না বা তাদের সঙ্গে আমি কোনো ফাইন্যান্সিয়াল টার্মসে গেলামই না, সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে LBS বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কর্পোরেশনকে জানানোর যে বাড়িটা কিন্তু হচ্ছে, যদি আমি জানতে পারি না, যদি আমি জানতে পারি না, যদি নিয়ম মেনে হয় তখন তো আমি সই করছি তাতে প্রত্যেক কটা স্টেজে। নিয়ম মেনে না হলে তখন কর্পোরেশনকে আমাকে লাগাইনি, যদি আমি তো আর নিয়ম না মেনে করতে পারবো না, আমাকে তো করতে গেলে আমার প্রত্যেক কটা স্টেজে আমাকে একটা করে সার্টিফিকেট দিতে হবে, এবং সেটা আমার সঙ্গে ওনারও সই করবেন, বাকি ইঞ্জিনিয়াররাও সই করবেন, সেটা আমাকে প্রত্যেক কটা স্টেজে আপনাকে সই করানো হলো কিন্তু আপনাকে কাজে লাগানো হচ্ছে না। সই করলে তো আমি কাজে লাগালাম, কিন্তু আমাকে জানানোই হলো না। আচ্ছা, ধরুন আমি জানি না, আমি কত বাড়ি প্ল্যান করছি, সব বাড়ি কোথায় কখন হচ্ছে সেটা তো আমার পক্ষে খোঁজ রাখা সম্ভব না। ওই জন্য নিয়ম হচ্ছে কমেন্সমেন্ট লেটার, বাড়িটা শুরু করার আগে যে কজন ইঞ্জিনিয়ার ওর সঙ্গে জড়িত তার সঙ্গে একজন ওনার, এই সবাই মিলে সই করে কর্পোরেশনকে জানাবেন যে আমি বাড়িটা শুরু করছি। আচ্ছা, এবার যদি এটা না করা হয়, বাড়িটা শুরু করে দেওয়া হলো, তার মানেই বুঝতে হবে যে সেখানে কিন্তু আইনি বাড়িওটাও বেআইনি হয়ে গেল, মানে প্রত্যেক কটা স্টেজেই তো আইন আছে। ঠিক, তো ওখানে যদি আমি নিয়ম না মেনে এবার কাজটা শুরু করে দিলাম, যেখানে দেখাশোনার খুব অভাব হয়ে গেল, প্রপারলি
মানে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নেই বা কোনো ইঞ্জিনিয়ার যদি দেখাশোনাটা না করে বাড়ি, সেক্ষেত্রে বাড়িটা কনস্ট্রাকশনের সময় যে গাফিলতিগুলো হওয়ার সেটা হতেই পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো একদম স্পেসিফিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে যে বাড়িগুলো হেলে পড়ছে, একটা বাড়ি হেলে পড়েছে এই ঘটনা খুব কম দেখা যাচ্ছে। যে দুটো বাড়ি হেলে পড়ছে বা যে বাড়িগুলো হেলে পড়ছে সেই দুটো বাড়ির মধ্যে এক হাতেরও কম ডিস্টেন্স, এরকম বাড়ির সংখ্যা কলকাতা শহরের 99% ক্ষেত্রে দেখবেন। আমি শুধু কলকাতা বলবো না, কলকাতার পার্শ্ববর্তী যে যে পুরো এলাকাগুলোতে রয়েছে দেখবেন একটা বাড়ি থেকে একটা বাড়ির মিনিমাম যে ডিস্টেন্স ছাড়ার কথা সেই ডিস্টেন্স ছাড় দেওয়া হচ্ছে না। ফলে দুটো বাড়ি যখন বা একটা বাড়ি যখন হেলে পড়ছে তখন আরেকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পার্শ্ববর্তী এলাকাটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কেন হচ্ছে? এখানে আমি ছাড়ের একটু কি অঙ্কটা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারেন। আমরা যদি একটু দেখি, যদি ধরুন মোটামুটি আমরা যে বাড়িগুলো দেখছি সেগুলো 4 তলা 5 তলা করে বাড়ি, তার মানে এটা আমার ধরতে পারি 12.5 মিটার টু 15.5 মিটারের মধ্যে। তাহলে আমার ছাড়তে হবে সামনে 2 মিটার, আমাদের এক সাইডে 1.5 মিটার আর এক সাইডে 2.5 মিটার। 2.5 মিটার মানে কিন্তু 8 ফুট, এবং পেছনে 4 মিটার। এই যদি আমরা একটা ছাড় দিই, এর থেকে হাইট বাড়লে কিন্তু ছাড় আরো বাড়বে। আচ্ছা, তো এই প্রত্যেকটা স্টেজে যদি আমি প্রপারলি ছাড়টা দেই, তাহলে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির যথেষ্ট দূরত্ব থাকবে, এমনি তৈরি হবে। হ্যাঁ, সেইখানে এই একটা বাড়ি। এবং আরেকটা বড় প্রশ্ন যেখানে চলে আসছে, পারমিসেবল হাইট অফ দ্য বিল্ডিং, এটারও কিন্তু রুলস আছে। যেমন একটা রাস্তা যদি আমার দেখা যায় যে মানে যেটা আমরা দেখছি 3 মিটার, 3 মিটার মানে হচ্ছে আমার 10 ফুটের কাছাকাছি, সেই রাস্তাটা চওড়া হলে তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম দোতলা বাড়ি হতে পারে। আচ্ছা, এবার তার থেকে যত বড় হবে তখন কিন্তু রাস্তাটা মানে 10 মিটার যদি আমার বাড়ির হাইট করতে হয় মানে 3 তলা মতো, সেখানে কিন্তু 3 মিটার থেকে 4.25 মিটার অবধি চওড়া হতে হবে রাস্তা। আচ্ছা, কাজেই রাস্তার চওড়াটা কিন্তু আমার ক্রমশ বাড়বে। কিন্তু এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফলো হচ্ছে না। আমরা তো আচ্ছা দেখতে পাচ্ছি বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে যাচ্ছে 2.5 ফুট 3 ফুট 5 ফুট রাস্তা। এখানে আরেকটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে গ্রাউন্ড কভারেজ বলেও একটা গল্প আছে। এবার সেটা হচ্ছে যদি রেসিডেন্সিয়াল বাড়ি হয় এবং প্লট সাইজ যদি 200 স্কোয়ার মিটারের চেয়ে কম হয়, সেইখানে হচ্ছে আমার 60% আমি কভার করতে পারি অফ দ্য ল্যান্ড এরিয়া। আচ্ছা, আর যদি প্লট সাইজ অ্যাবভ মানে হয় 500 স্কোয়ার মিটারের বেশি হয়, তাহলে উই ক্যান মানে অনলি 50% অফ দ্য ল্যান্ড এরিয়া। মানে আমার যদি একটা 10 কাঠা ল্যান্ড থাকে, সেখানে কিন্তু আমি কভার করতে পারবো। এটা এরাতে উল্লেখ রয়েছে এবং এটা মিউনিসিপাল কর্পোরেশনের রুলস।